আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো? 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের, কিন্তু সেই ভারত ভারত জব থামছেই না তাদের। অথচ ইউনূস সরকারের আনা ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকেল খেতে হচ্ছে হাসনাত, মাহফুজ, নাহিদদের, তাই না? বাংলাদেশের রাজনীতিতে গত এক বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে, যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাঁধ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারতও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। কি বিপরীত কথাবার্তা ভাবুন তো। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন, তখন সামরিক নেতৃত্ব একই সময়ে 2025 সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য। এই দুইয়ের সুরের যে মধ্যে যে পার্থক্য, এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা। রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তা ভাবনার সঙ্গে এক জায়গায় খাপে খাপে মেলে না। আপনি ভাবুন তো, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী বক্তব্য, ভারতের বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে কারণে আক্রমণের কথা বলতো একযোগে, তাহলে কি হতো পরিস্থিতিটা? হাসনাতের আরেকটি বক্তব্যে আমরা দেখেছি তিনি দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন ভারত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ভাষা এমন যেন পুরো বাস্তবতা বদলে গেছে, বাংলাদেশ আর অঞ্চলের বাস্তব অর্থনৈতিক জালে জড়িয়ে নেই। অথচ একই সময়ে পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন পণ্য। 2024-25 সালে অর্থ বছরে ভারতে রপ্তানি বেড়েছে
মানে 1.57 বিলিয়ন থেকে 1.76 বিলিয়ন ডলার মানে বাংলাদেশ রপ্তানি করেছে। তৈরি পোশাক, জুতো, মাছ সবখানে রপ্তানি বাড়ছে, আর কারখানাগুলোর কাঁচামালের বড় অংশই আবার আসছে ভারত থেকে। শুধু ভয়ঙ্কর ভারত বিদ্বেষ বাড়ছে হাসনাত সার্জিসদের কাছ থেকে। এখানে আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো রাজনীতিতে ভারতকে শত্রু বানিয়ে তালি পাওয়া, আর অর্থনীতিতে চুপচাপ ভারতের উপর নির্ভর করে চলা। এপ্রিল মে মাসে যখন দুই দেশে কিছু পণ্য সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখনও দেখা গেছে যে সামগ্রিকভাবে বাণিজ্যের প্রবাহ তেমন একটা হেরফের হয়নি। ভারত স্থলপথে আরএমজি আমদানি বন্ধ করে দিলেও সমুদ্র পথে শুল্কমুক্ত সুবিধা থাকায় বাংলাদেশের পোশাক ভারতে প্রতিযোগিতামূলক ভাবেই থেকেছে আসলে। আবার বাংলাদেশ যখন স্থলপথে সুতা আমদানিতে বিধিনিষেধ দিল, তখন ঘরের ভেতরেই সুতার দাম 8 থেকে 12% বেড়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক স্লোগান যতই আগুন ঝরাক না কেন, জুতার ফিতা, সুতার গাঁট, রাসায়নিক আর মেশিনের স্ক্রু কিন্তু আরেকটা গল্প বলছে। সেই গল্প হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতার গল্প, অথবা দুপক্ষের উপরই এক পক্ষের আরেক পক্ষের উপর নির্ভরশীলতার গল্প, আন্তনির্ভরশীলতার গল্প। এই জায়গায় এসে ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনীতিটা বোঝা দরকার। হাসিনার পতনের পর এই সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু প্রকল্প বাতিল করেছে, বিদ্যুৎ ট্রানজিট চুক্তি রিভিউ করার চেষ্টা করেছে, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সিগন্যাল দিয়েছে। এখানে শুধু ভারত থেকে দূরে থাকা নয়, বরং আঞ্চলিকভাবে ভারত বিরোধী অক্ষের সঙ্গে মানে অংশ হওয়ার একটা চেষ্টা করেছে ইউনূস সরকার, এখনো চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান বহু বছর ধরে ভারত বিরোধী রাজনীতির প্রাকৃতিক কেন্দ্র ছিল। সামরিক কৌশল, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনীতির অনেক স্তরেই ভারতের বিরুদ্ধে মানে সাব রিজিয়নাল গেম খেলেছে তারা। এখন ইউনূসের সরকার যে কণ্ঠস্বর, যে মঞ্চ, যে ন্যারেটিভ তৈরি করছে, তাতে বাংলাদেশ ক্রমে সেই পুরনো পাকিস্তানি ভূমিকাকে আংশিকভাবে রিপ্লেস করছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে রাজনৈতিক এবং নীতিগত উত্তেজনার কেন্দ্র হিসেবে ঢাকার অংশগ্রহণ, ভূমিকা বেড়ে যাচ্ছে। তুরস্কের সংযোগ এই কেমিস্ট্রিটাকে আরো জটিল করে তুলেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে এক ধরনের প্রতীকী নেতৃত্বের ভাবমূর্তি নির্মাণ করতে চেয়েছে, আর ভারত বিরোধী কাশ্মীর সেন্ট্রিক বক্তব্য বেশ কিছু প্ল্যাটফর্মে ব্যবহার করেছে তারা। জাতিসংঘে বলেছে বাংলাদেশের ভেতরে যে ধর্মপন্থী আবেগ, পাকিস্তানপন্থী নস্টালজিয়া এবং ভারত বিরোধী ক্ষোভের মিশ্রণ আছে, তুরস্ক সেই জায়গার উপরে চাপ দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের অন্তর্বর্তী সরকার এই ত্রিভুজ মানে ঢাকা, ইসলামাবাদ, আঙ্কারাকে ব্যবহার করে নিজের ভারত বিরোধী সফট পাওয়ার বাড়াতে চাইছে। ফলে যে কেন্দ্র এতদিন পাকিস্তানে ছিল, ভারত বিরোধী তৎপরতার প্রাকৃতিক ঘাঁটি, তা ধীরে ধীরে বঙ্গোপসাগরের তীরে সরে আসছে, মানে বাংলাদেশে আসছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের নিজের ক্ষমতা আর সীমাবদ্ধতার হিসাবটা অনেক ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি স্থল বাহিনী, আকাশ বাহিনী, পারমাণবিক প্রতিরোধের লেভেলে গেম খেলে। তুরস্কের আছে সামরিক, শিল্প কমপ্লেক্স আর এক্সপিডিশনারি ক্যাপাসিটি। বাংলাদেশ সেই লেভেলের সামরিক বা কৌশলগত শক্তি আসলে নয়। তার আসল শক্তি অর্থনীতি, আর সেটার বড় চালিকা শক্তি তৈরি পোশাক, রেমিটেন্স, কৃষি প্রক্রিয়াজাত পণ্য। এই পণ্যের বা এই অর্থনীতির সঙ্গে ভারতের সম্পর্ক আসলে খুব সরাসরি। সীমান্ত, বন্দর, কাঁচামাল, বিদ্যুৎ, বাজার সব জায়গাতেই ভারত আছে। ফলে পাকিস্তানের মতো কড়া ভূরাজনৈতিক কনফ্রন্টেশন বাংলাদেশ চালাতে পারবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে যায় না। তার চেয়েও বড় কথা হলো পশ্চিমা বাজার এখন চাপের মধ্যে। যুক্তরাষ্ট্রে রপ্তানি কমছে, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি বাংলাদেশের আরএমজি কে ধাক্কা দিচ্ছে, চীনের বাজারেও বাংলাদেশের রপ্তানি কমে এসেছে। এই প্রেক্ষাপটে ভারত হয়ে উঠছে একটা বিকল্প, নিকটবর্তী, কম ট্রানজেকশন কস্টের বাজার, যেখানে বাংলাদেশ নন আরএমজি পণ্য, কৃষি, পাট, জুতো সবগুলোরই সম্ভাবনা আছে অপার। এই অবস্থায় ভারতের সঙ্গে সম্পর্ককে শুধু রাজনৈতিক শত্রুতা দিয়ে ডিফাইন করা মানে নিজের বাজারকে নিজের হাতেই ছোট করা। ইউনূসের কি আসে যায় বলেন? ইউনূস তো চলে যাবে,
কিন্তু ইউনূস সম্পর্কটাকে এমন ভয়াবহ জায়গায় নিয়ে রেখে যাবে এই হাসনাত, সার্জিস, মাহফুজদের দিয়ে, সেখান থেকে তো ফেরত ফিরতে পারবে না বাংলাদেশ। মানে এখানেই জেনারেল ওয়াকারুজ্জামান যে 2025 সালের জানুয়ারিতে মানে কথাগুলো বলেছেন সেটা নতুন করে পড়া দরকার। তিনি বলেছিলেন অন্য দেশ তো সবসময় বেশি সুবিধা নিতে চাইবে, এটা স্বাভাবিক। আমি যদি নিজের প্রাপ্যটা আদায় করে নিতে না পারি তাহলে দায় আমারও। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনি সরাসরি বলে দিয়েছেন সমস্যার সমাধান ভারত ধ্বংস টাইপ স্লোগানে নয়, বরং দক্ষ আলোচনায়, নেগোসিয়েশনে, জাতীয় সক্ষমতা বাড়িয়ে নিজের প্রাপ্য তুলে আনার মধ্যে। তিনি একই সঙ্গে সীমান্তে হত্যা, পানি বন্টন, পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা সবকিছু নিয়ে ন্যায্যতার কথা বলেছেন, কিন্তু কোথাও রাজনৈতিক মঞ্চের মানে ভাষার মতো আমি সব সম্পর্ক ছিঁড়ে ফেলবো, ভারতকে বিচ্ছিন্ন করে দেব ধরনের আবেগী নাটক করেন নাই। হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত বলে যারা চেঁচিয়েছিলেন তারা বোঝেন না যে একদিকে নির্বাচনী রাজনীতি, ইনকিলাব মঞ্চ, বিক্ষোভ, জনতার আবেগে ভেসে যাওয়া নেতৃত্ব, অন্যদিকে সেনাবাহিনী, আমলাতন্ত্র, বাস্তববাদী অর্থনীতি, যারা জানে ভারতের সঙ্গে সংঘাতে গিয়ে বাংলাদেশ নিজের লাভের চেয়ে ক্ষতির দিক বেশি ঠেলে দেবে। ইউনূসের সরকার যেভাবে পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ অক্ষের ভৌত কাঠামো গড়তে চাইছে সেটা হয়তো কাগজে কলমে ভালো লাগবে বা ভালো শোনাচ্ছে, কিন্তু বাস্তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমান্তের দৈর্ঘ্য, বন্দর নির্ভরতা, বিদ্যুৎ নির্ভরতা এসবের একটাও বাস্তবতা বদলায়নি। ভারতকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই, বরং দরকার ভারতকে নিয়ে ঠান্ডা মাথায় কঠিন দর কষাকষির জায়গা থেকে হিসাব করা। কিন্তু বাংলাদেশের আজকের যে রাজনীতির যারা করছে তারা মূলত ভারত ভারত করে আবেগের বাজার গরম করছে, অথচ বাংলাদেশ করে নিজের শক্তি, উৎপাদন, ন্যায্য দর কষাকষির ক্ষমতা বাড়ানোর কাজটাকে তারা পিছিয়ে দিচ্ছে। দেশের জন্য আসল প্রশ্নটা কি হওয়া উচিত বলুন তো? কিভাবে এমন বাংলাদেশ গড়া সম্ভব যে বাংলাদেশকে প্রভাবিত করার আগে 10 বার ভাবতে বাধ্য হবে, নাকি যে বাংলাদেশ নিজেই আবেগের ঢেউয়ে ভেসে অন্যের জিও স্ট্র্যাটেজিক গেমের দালাল হয়ে দাঁড়াবে? এই যে পাকিস্তান কিংবা তুরস্কে শিখিয়ে পড়িয়ে দেওয়া ভারত বিরোধিতার বুলি আউড়িয়ে হাসনাতের মতো সন্ত্রাসীরা কতদিন টিকতে পারবে বলুন তো? আপনি কি মনে করেন হাসনাত, সার্জিসদের এই ভারত বিরোধী রাজনীতি আখেরে বাংলাদেশের কোনো উপকারে আসবে? কমেন্টে জানাবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমার সেই শৈশবকাল থেকেই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের কতগুলো বাস্তব নমুনা দেখার সুযোগ হয়েছিল। আমার যে বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলাতে, এই অঞ্চলটি আওয়ামী লীগ অধ্যুষিত এবং এখান থেকে যাকে বলা হয় মুক্তিযুদ্ধের যে রণদামামা, এটা যেভাবে শুরু হয়েছিল আমার শৈশবের স্মৃতিতে এখনো জলজল করছে। যেমন 1971 সনের সেই এপ্রিল মাসের দিকে আমাদের সদরপুর মাঠে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হতো। তো আমরা যারা পুস্কে ছেলে ছিলাম, মেয়েরা ছিলাম, আমরা দল বেঁধে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং আমাদের ভীষণ রকম মজা লাগতো। সেই কাঠের রাইফেল নিয়ে তারা ট্রেনিং দিচ্ছে সদরপুর মাঠে। তারপর একজন কমান্ডার, তিনি সেই লেফট রাইট এগুলো খুব দ্রুত বলতে গিয়ে অ্যাপার্ট অপার্ট 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 এ ধরনের কথাবার্তা বলছে। মানে এগুলো দেখে আমাদের যে কি মজা লাগতো, ভীষণ রকম যাকে বলা হয় একটা ওই গড়াগড়ি, মানে শিশুরা যে এইভাবে একজন কমান্ডার লেফট রাইট বলছে, অপার্ট অপার্ট বলছে। আর এই দৃশ্য দেখার জন্য গ্রামের ছেলে বুড়ো, তারপরে বিশেষ করে মানে মহিলারা, অবগুণ্ঠনধারী মহিলারা তারা আসতেন। তো যখন কমান্ডারের নির্দেশ মতো সেই গ্রামের যারা মুক্তিযোদ্ধার ট্রেনিং নিচ্ছেন, কেউ হয়তো লুঙ্গি পরা, কেউ হয়তো প্যান্ট পরা খুব অল্প, পাজামা পরা অল্প, লুঙ্গি পরাই বেশি, কাছা দিয়ে লুঙ্গি পরছে। তো তারা কমান্ডের সাথে সাথে লেফট রাইট করতে পারছে না।
কারোর ডান পা আগে উঠে যাচ্ছে, কারোর বাম পা আগে উঠে যাচ্ছে। এই দৃশ্য দেখে মানে ওটা মানে আমরা সবাই হেসে গড়াগড়ি দিতাম। আর যখন কমান্ডার সেই যারা ট্রেনিংরত জওয়ান ছিলেন তাদেরকে যখন বকা দিতেন, সেটা আমাদের খুব ভালো লাগতো। কাউকে কাউকে শাস্তি দেওয়ার জন্য বলতে, যাও তুমি মাঠে দৌড়ে আসো। কাউকে 10টা বুক ডাউন দেওয়া হতো, এবং সেই বুক ডাউন দেওয়ার সময় তারা বেশিরভাগই অনেক কিশোরও সেখানে যাকে বলা হয় ট্রেনিং নিতেন। তো এই দৃশ্যগুলো এমনভাবে মানুষ পটে মানে যাকে বলা হয় গেঁথে আছে, ফলে মুক্তিযুদ্ধের নাম শুনলেই কেমন যেন হৃদয়টা উদাসীন হয়ে যায়। দ্বিতীয়ত, যে মুক্তিযুদ্ধের সময় আমাদের ওখানে মাঝে মধ্যেই এই বিভিন্ন প্লেন আসতো। তো কখনো বোমা টোমা ফেলা হয়নি সদরপুরে, ওই এলাকাতে বোমা পড়েনি, কিন্তু এরকম কোনো যুদ্ধ বিমান আমরা দেখলেই দল বেঁধে মানুষ ঘর থেকে বের হয়ে কেন জানি ফসলের ক্ষেতে, ছেলে বুড়ো সবাই ফসলের ক্ষেতে পাট খেতে পালাতো। এটা আমার খুব ভালো লাগতো। আমাদের যারা শিশু মানে হঠাৎ করে আকাশে একটা প্লেন আসছে, মা বোনেরা যারা আছেন তারা রান্না কাজে ব্যস্ত, বুড়া মানুষ যারা আছে তারা লাঠি নিয়ে ঠক ঠক করে হয়তো কোনো একটা কাজ করছে, সব সে প্লেন দেখার সঙ্গে সঙ্গে একসাথে দল বেঁধে কোনো একটা পাট খেতে গিয়ে বেশ কিছুগুলো লুকিয়ে থাকলো। এরপরে যখন কিছু ঘটলো না, বের হয়ে সে কি হাসাহাসি, একে অপরকে গুতোগুতি, সেই দৃশ্য সেই দৃশ্য। আর আমাদের ওই এলাকাতে কখনো মিলিটারি যায়নি, যুদ্ধ হয়নি, কিন্তু এই যুদ্ধের এই প্রস্তুতিগুলোই আমাদের স্মৃতি। পরবর্তীতে যখন বড় হয়েছি, বড় হওয়ার পরে যে সকল এলাকাতে মুক্তিযুদ্ধের সময়টিতে গণহত্যা হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে, এই দৃশ্যগুলো দেখার পরে, জানার পরে ওই যে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের যে অনুভূতি, এই দুটো মিলিয়ে কেমন যেন একটা বেদনার যাকে বলা হয় নকশি কাঁথা হৃদয়ের মধ্যে তৈরি হয়ে যায়। ডিসেম্বর মাস আসলে এক ধরনের অনুভূতি কাজ করে, মার্চ মাসে এক ধরনের অনুভূতি কাজ করে। বিশ্বাস করেন, আমি তো মানে ওই শিশুকালে দেখেছি, কিন্তু এই যে 26শে মার্চ বা 16ই ডিসেম্বরে যে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান হয়, সেখানে মিলিটারির যে প্যারেড, সেটা বিডিআর এর হোক কিংবা সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক কিংবা উপজেলা পর্যায়ে যে প্যারেডগুলো হোক, অসংখ্য প্যারেডে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছে। আমি নিজেও জানি না যে এই প্যারেড দেখে আমার কেন কান্না পায়, আগেও পেতো এখনো পায়। এরপর যখন সমবেত কণ্ঠে সেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানগুলো হয়, বিশেষ করে ডিসেম্বর মাসে হয়, তখন কেন আমার বুক ধড়ফড় করে। আমি এটা বুঝতে পারি না, আমার মতো আর কয়জনের করে তাও আমি জানি না। তো যেটা বলছিলাম, যে এই মুক্তিযুদ্ধ আমাদের দেশে সাহিত্য তৈরি করেছে, মানুষ তৈরি করেছে, অনেকগুলো যাকে বলা হয় গালি তৈরি করে ফেলেছে, অনেকগুলো শব্দের অপভ্রংশ তৈরি করে ফেলেছে, অনেকগুলো বাগধারা তৈরি করে ফেলেছে, এবং সেইগুলোর মধ্যে রাজাকার, আলবদর আর শামস, এই শব্দগুলো মানে এমন অবস্থা হয়ে গেছে যে এখন বাংলাদেশের কোনো মানুষকে যদি আপনি বলেন, এই তুই একটা সির, আপনারা তো সির বুঝেন, পেটের মধ্যে থাকে, তুই একটা কৃমি, তুই একটা গুঁড়ো কৃমি, কিংবা আরো বাজে একটা শব্দ আপনি বললেন, তুই নাকের সর্দি, তুই কানের ময়লা, তুই থুথু, তুই চোখের যে ময়লা আছে ক্যাতর বলি আমরা, তুই ক্যাতর, যে কোনো একটা বুড়ো মানুষকে যদি আপনি এই কথা বলেন, সে কিন্তু রাগ হয়ে যাবে, ভীষণ আপনার রাগ হয়ে যাবে, যে আপনার চেহারাটা কফের মতো, আপনার চেহারাটা থুথুর মতো, আপনাকে দেখলে সেই নাকের সর্দির মতো মনে হয়। একথা আপনি বলে দেখেন, যে কোনো বুড়া মানুষকে বলবেন, যুবক মানুষকে বলবেন, আর্মির জেনারেলকে বলবেন, তার সামনে গিয়ে দেখবেন সে কিন্তু আর মেজাজ ঠিক রাখতে পারবে না। তো এই সকল নোংরা কথাবার্তা বলার সঙ্গে সঙ্গে আপনি যদি কাউকে কোনো পশুর বাচ্চা বলে আপনি গালি দেন,
যে কোনো পশু আপনার যেটা ইচ্ছা সেটা গালি দেন, তবু আপনি যে কোনো মানুষকে আপনি দেখবেন যে তার মেজাজ গরম হয়ে যাবে, যে আমাকে পশুর বাচ্চা বলেছে। তারপর যদি তার বাপ মা তুলে গালি দেন যে তোর বাপ মন পশু ছিল, ওটা ছিল, বা এই কাজ করেছে, যে ধরনের এখন মানে অনেকগুলো টুকাই ইউটিউবার যে সকল বাজে কথা বলে, ওই ধরনের বাজে কথা যদি বলেন, সামনে সামনে মেজাজ গরম হয়ে যাবে। তো এই সকল গালাগালির চাইতে সবচেয়ে নির্মম গালাগালি হলো আলবদর, রাজাকার, শামস আর শামস। আপনি বাংলাদেশের কোনো মানুষকে এই গালি দিলে তার মাথা ঠিক থাকে না। মানে আগে যে গালিগুলো বললাম সেই গালির চাইতেও সবচেয়ে বড় গালি হলো এই তিনটি শব্দ, রাজাকার, আলবদর আর শামস। এই কথা বললে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যায়। এত নিকৃষ্ট শব্দ, এত রাগ জাগা নিয়ে শব্দ, এত ক্রোধ জাগা নিয়ে শব্দ, এত নিন্দিত শব্দ, যে শব্দ আপনার সামনে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মেজাজ গরম হয়ে যায়। কিভাবে? দুটো ভাবে গরম হয়। এক হলো, আপনি যদি জানেন যে এই লোকটি রাজাকার, তখন আপনার মনে হয় ওকে দুটো চড় বসাই দিই, ওর কানটা আচ্ছা মতো মলে দিই, ওর গালে দুটো খামচি বসাই দিই, ওর পোদের উপরে আচ্ছা মতো কয়েকটা লাথি মেরে দিই, ওকে চিৎ করে শোয়াই আচ্ছা মতো পাড়াই। আপনার মনে হবে এটা, যদি আপনার রক্ত খারাপ না হয়। অর্থাৎ আপনি যদি স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা উৎপাদিত বা পাকিস্তানি, যেটা আমরা বলা হয় পাকিস্তানি বীর্যে উৎপাদিত কোনো প্রাণী না হন, কেবলই এদেশের একজন মানুষ, আপনি মুক্তিযোদ্ধা নন, মুক্তিযোদ্ধার বংশ নাতিপুতিও নন, কেবলই এদেশে একজন মানুষ, কিন্তু আপনার রক্তের মধ্যে ইয়াহিয়া খান, টেক্কা খানের বীজ নেই। তারপরে জুলফিকার আলী ভুট্টোর প্রভাব নেই আপনার রক্তের মধ্যে জেনেটিক্যালি। স্বাধীনতা বিরোধী কোনো চক্রের সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। এরকম একটি বিশুদ্ধ রক্ত থাকার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই শব্দগুলো শুনলে খারাপ লাগবে। আর ওই ধরনের কোনো লোককে যদি আপনি দেখেন, তাহলে আপনার ভীষণ রকম ঘৃণা হবে, এবং আপনার সামর্থ্য থাকলে আপনার মনে হবে যে আমি এই লোকটাকে কোনো দয়া দেখাবো না, দাক্ষিণ্য দেখাবো না, তার গলার উপরে একটা পাড়া দেবো, তার ক্যাত করে একটা শব্দ হয়ে ওঠে, এরকম আর কি মনে হবে। বা ওর গালের উপরে কষে ডানের দুই গাল থাপ্পড়, বামে কয়েকটা থাপ্পড় ইচ্ছে মতো দিলে আপনার মনে একটা শান্তি চলে আসবে, যদি আপনার রক্ত ঠিক থাকে। এই হলো এক। তো যাই হোক, এই যে নিন্দিত যে তিনটি শব্দ, এই শব্দটি বাংলাদেশে যে কোনো গালির চেয়ে একটা বাজে গালি হয়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এই গালিগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে সেই 1971 থেকে আজ অবধি চলছে। কিন্তু গত 14 মাসে এই তিনটি গালির যে রসায়ন তৈরি হয়েছে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, তাতে মনে হচ্ছে অতীতের যে ঘৃণা, এটা কয়েকশো গুণ বেড়ে গেছে। মানে যারা, মানে যে সমস্ত লোক, যেমন দেখলাম এক সাংবাদিক, সে এই মানে রাজাকার শব্দ বলার সঙ্গে সঙ্গেই তার মাথা খারাপ হয়ে যায়। প্রবীণ সাংবাদিক আজিজ সাহেব, তিনি আঙ্গুল দিয়ে কি একটা করতে চাচ্ছিলেন সেই পিনাকির মতো করে। তো এটা মানে তিনি এই তার মতো মানুষ এই সময়টিতে এসে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। অথচ এই মানুষগুলো কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানে তাদের যে ক্রোধ, ক্ষোভ, এই জিনিসগুলো তারা নিয়ন্ত্রণ করেছেন। দূর থেকে রাজাকারদের দেখেছেন, আলবদর দেখেছেন, আসাম দেখেছেন, এমনকি তাদের গাড়িতে পতাকা দেখেছেন, কিন্তু এইভাবে প্রতিক্রিয়া কখনো দেখাননি গত 14 মাসে তারা যেভাবে দেখাচ্ছেন। একজন ফজলুর রহমান, এখন সবাই থেকে ফজলু পাগলা বলে, আসলেই ভদ্রলোক পাগল হয়ে গেছেন। মানে এই শব্দ রাজাকার, আলবদর আর শামস, এই তিনটি শব্দ তিনটি হাতুড়ি হয়ে তার এই মনোমস্তিষ্কে প্রতি মুহূর্তে তাকে যেভাবে গজাল বসাচ্ছে মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে,
তাকে স্মৃতি কাতর করে ফেলছে। এই সময়টাতে রাজাকার আলবদর আর শামস মানে তাকে প্রতিটি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছে, পীড়া দিচ্ছে, এবং তাকে সেই 1971 সালে সেই নির্মম স্মৃতিগুলোর দিকে তাকে নিয়ে যাচ্ছে, যেটি এই 14 মাসের আগে কখনোই ভাবে হয়নি। ফলে সেই সাংবাদিক আব্দুল আজিজের মতো কিংবা সেই রাজনীতিবিদ ফুজু পাগলার মতো অনেক মানুষ কিন্তু পাগল হয়ে গেছে, রীতিমতো পাগল হয়ে গেছে। এই গেল একটা। অন্যদিকে মানে আমাদের দেশে একটা লোক আছে না, যে একটা প্রযোজন মৌসুম রয়েছে, একটা নিকৃষ্ট প্রাণী যেগুলোকে আমরা সারমেয় বলি, সেই নিকৃষ্ট প্রাণীর যে প্রযোজনের যে টাইম, সেটিকে আশ্বিন মাসে মানে তাদের মধ্যে একটা কাম ভাব জাগে, পুরুষগুলো পাগল হয়ে যায় নারী সঙ্গমের জন্য, আর নারীগুলো পুরুষের সান্নিধ্য মানে পুরুষ সারমেয় সান্নিধ্য পাওয়ার জন্য রীতিমতো পাগলামি করে। এবং এই যে তাদের পাগলামো, সেই পাগলামির পথে যদি কোনো রকম মানুষ বা অন্য কোনো প্রাণী বাধা দিতে যায়, অমনি তারা একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এসে কামড় বসিয়ে দেয়, এবং তাদের সেই কামড়ে জলাতঙ্ক তৈরি হয়ে যায়। তো সেই দিক থেকে প্রতি বছর যখন 26শে মার্চ আসে বা মার্চ মাস আসে, প্রতি বছর যখন ডিসেম্বর মাসে আসে, তখন রাজাকার আলবদর আর শামস তারা তাদের পরবর্তী প্রজন্ম, তাদের বংশবৎ, তাদের রক্ত এবং তাদের আদর্শের ধারক এবং বাহক, তাদের জেনেটিক ইনফরমেশন সহ ওই সময়টিতে তারা যে কাজটি করেছে, অর্থাৎ দেখা গেল যে পাকিস্তানি আর্মি বা রাজাকার আলবদর আর শামস ওই সময়টিতে যে সকল ধর্ষণ করেছে, এবং সেই ধর্ষণের ফলে যে সকল সন্তান উৎপন্ন হয়েছে, তারাও এই সময়টিতে অনেকটা সেই সারমেয়দের মতো পাগল হয়ে যায়। ডিসেম্বর আসলে তাদের মধ্যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, এবং সেই যে নিয়ন্ত্রণহীনতা, সেই নিয়ন্ত্রণহীনতা অতীতে সবসময় আমরা দেখেছি। কিন্তু এবারের যে ঘটনা, সেটা হলো গত 14 মাসে যা হলো, গত 2024 সালের ডিসেম্বরে আমরা দেখেছি। আর এবারের ডিসেম্বরে, গত ডিসেম্বরের চাইতেও তাদের সেই যে কাম ভাব, তাদের যে উগ্র স্বভাব, মানে তাদের মধ্যে যা কিছু দেখছি, তাতে করে মনে হচ্ছে যে আমরা আবার সেই 71-এর যে নির্মমতা, সেই নির্মমতার যে বাস্তব রূপ 2025 সালে এসে সেই বাস্তব রূপের মুখোমুখি হয়ে পড়েছি। ফলে সমাজ এখন স্পষ্টত দুটো শ্রেণী হয়ে গেছে, স্বাধীনতার পক্ষের একটা শক্তি আর স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি। একদিকে মুক্তিযুদ্ধ, একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা, গাঙ্গে বদ্বীপ, হাজার বছর বাঙালি সংস্কৃতি। অন্যদিকে জিন্দাবাদ পাকিস্তান, জিন্দাবাদ ইয়াহিয়া খান, জিন্দাবাদ, তারপর পাকিস্তান সেনাবাহিনী জিন্দাবাদ, পাকিস্তানি আদমি জিন্দাবাদ, পাকিস্তানি লাড়কি জিন্দাবাদ, পাকিস্তানি আরো অনেক কিছু জিন্দাবাদ। এই একটা শ্রেণী হয়ে গেছে। আর এই শ্রেণীর মধ্যে সেই 71-এর মতো করে আরেকটি সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে। সে সংঘর্ষে কারা জিতবে আপনি আমি জানি না, কিন্তু সংঘর্ষ যে অনিবার্য, তার কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। যে বিএনপি নেতৃবৃন্দ এই বিষয়টি একটা সময়, অর্থাৎ 71-এর মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আর শামসদের যে কীর্তি কাহিনী, এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, সেই বিএনপি এখন ফুঁসে উঠেছে, সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ফেরি করে বেড়াতো, সেই আওয়ামী লীগের মুখে এখন আর মুক্তিযুদ্ধের কথা বলতে হচ্ছে না। যে ভারত
একসময় মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছিল, সেই ভারত এখন দৃশ্যপট থেকে চলে গেছে, নোমর ভারত। কিন্তু বাংলার জমিনের সেই ধান ক্ষেত, পাট ক্ষেত থেকে শুরু করে নদী নালা, পাহাড় পর্বত থেকে শুরু করে সব জায়গা থেকে কেন বারবার সেই মুক্তিযুদ্ধের ধ্বনি, মুক্তিযুদ্ধের গ্রেনেড, মুক্তিযুদ্ধের অস্ত্রের যে ঝনঝনানি আবার শুরু হয়ে গেছে? ফলে যাদের অন্তরটা কাঁপছে তারা বুঝতে পেরেছে যে এই যাত্রায় ৭১-এ রক্ষা পেয়েছিলাম, ৭২-এ রক্ষা পেয়েছিলাম, এই যাত্রায় রক্ষা পাওয়া সম্ভব নয়। ফলে যুদ্ধটা কতটা অনিবার্য হয়ে পড়েছে হয়তো খুব অল্প সময় আমরা সেটা দেখতে পারবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।